অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.2-এর 27 নম্বর পৃষ্ঠা থেকে 13 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করাবো। তো এখানে 13 নম্বর সৃজনশীল অঙ্কের তথ্যে কি দেওয়া আছে সেটা একটু ভালোভাবে আমাদের পড়ে বুঝে নিতে হবে। তারপর আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো এখানে দেখো কি বলা আছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। তার মানে এখানে হার দেওয়া নেই, মূলধন কত সেটাও দেওয়া নেই, বলা হয়েছে কোনো মূলধন। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। তো এখানে দুইটা স্টেপ আছে এই তথ্যটাতে। এই যে এই শুরু থেকে এবং এর পূর্ব পর্যন্ত একটা স্টেপ, এই স্টেপে আমরা একটা সমীকরণ গঠন করব এবং এই এবং এর পর থেকে এই যে শেষ পর্যন্ত এখানে একটা স্টেপ আছে, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তো এখান থেকে একটা স্টেপ হবে আর এই স্টেপ থেকে আমরা 2 নাম্বার সমীকরণ গঠন করব, করে 1 নাম্বার সমীকরণ আবার এখান থেকে 2 নাম্বার সমীকরণ নিয়ে আমরা মূলধনটা গঠন করতে পারবো খ নাম্বারে। তো যাক, ওই বিষয়টা আমরা পরেই আসি। ক নাম্বার প্রশ্নে কি বলছে সেটা আগে একটু ভালো করে লক্ষ্য করো। মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। তো আমরা জানি স্বাভাবিকভাবে মুনাফা নির্ণয়ের সূত্র দুইটা আছে, একটা সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে কোন মুনাফা নির্ণয়ের সূত্রটা লিখতে হবে? তো তথ্য যেহেতু চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সম্পর্কিত, সেহেতু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। তো দেখো আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটা লিখে ফেলি। 13 নম্বরের ক নাম্বার, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কি জানি? অতএব আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। তার মানে এখানে লক্ষ্য করো চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়েছে। তো এই সিটা হচ্ছে সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি প্রারম্ভিক মূলধন পি বাদ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাব। তো সি সমান কি? সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আর এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা প্রারম্ভিক মূলধন পি বাদ দেব, দিলেই আমরা পেয়ে যাব কি? চক্রবৃদ্ধি মুনাফা। তো এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তো সেই ক্ষেত্রে এখানে একটু সিম্পল আমাদের একটু বর্ণনা দেওয়া উচিত। তো যেখানে পি হচ্ছে আসল বা আমরা মূলধনও বলতে পারি, মূলধন, এরপর এন, এন হচ্ছে কি আমাদের সময়। এই যে এনটা হলো সময়, আর আর হচ্ছে কি? মুনাফার হার। আর সি হচ্ছে সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন। সি হচ্ছে সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধনও বলতে পারি। তো এ হচ্ছে আমাদের
চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খ নাম্বারে বলা হয়েছে মূলধন নির্ণয় করো। তো মূলধনটা নির্ণয় করতে হলে এই যে তথ্য যেটা দেওয়া আছে সে তথ্য থেকে এখানে যে প্রথম স্টেপ বললাম, প্রথম স্টেপ থেকে একটা সমীকরণ তৈরি করতে হবে এবং এর পর থেকে দ্বিতীয় স্টেপ হবে, আর দ্বিতীয় স্টেপ থেকে 2 নাম্বার সমীকরণ তৈরি করতে হবে। তৈরি করে আমরা মূলধনটা নির্ণয় করব। তো চলো, এখানে বলা হয়েছে মূলধন নির্ণয় করো। তো মূলধন কত সেটা আমরা কিন্তু জানি না, এবং মুনাফার হার কত সেটাও আমরা জানি না। মূলধন এবং মুনাফার হার দেওয়া নেই। তো আমরা এখানে একটা মূলধন ধরে নিব। 13 খ নাম্বার, মনে করি মূলধন পি টাকা। তো মূলধন ধরে নিলাম পি টাকা এবং মুনাফার হার দেওয়া নেই। মুনাফার হার R%, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে কি বলা হইল, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি। কি জানি? সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। তো যেহেতু এখানে বলা হয়েছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা, তাহলে এখানে আমরা এইভাবে বলতে পারি যে অতএব 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি না দিয়ে আমরা দিব হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এন মানে কি? সময়। তো সময় এখানে কি বলা হয়েছে? 1 বছরান্তে বলা হয়েছে। তো 1 বছরান্তে মানে কি? উপরে পাওয়ার 1 দিলেও হয়, না দিলেও হয়। তো আমরা দিচ্ছি না। সমান হচ্ছে কত? 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,500 টাকা। তাহলে এখানে আমরা 19,500 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার বলা হয়েছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তো 2 বছরান্তে, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এনের জায়গাতে হবে কত? 2 বছরান্তে বলা হয়েছে, তাই এখানে এনের পরিবর্তে হয়ে যাবে কত? 2। এই যে এই এনের পরিবর্তে সমান হচ্ছে কত? 20,280 টাকা। 280 টাকা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এই যে দেখো 20,280 টাকা। তো 2টা সমীকরণ কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। এবার তোমাকে দেখতে হবে যে আসলে সমীকরণ বড় কোনটা। বড় হচ্ছে এই যে 2 নাম্বার সমীকরণ যেটা, সেটা হচ্ছে বড় সমীকরণ। কারণ এখানে সূচক হিসেবে পাওয়ার 2 আছে, আবার এখানে 20,280 টাকা আছে। আর 1 নাম্বার সমীকরণের পাওয়ার সূচক হিসেবে এখানে 1, তো 1 দিলেও হয়, না দিলেও হয়, তার মানে এটা ছোট। আর 19,500 আছে, তাই এটাও ছোট হচ্ছে 20,280 থেকে ছোট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দ্বারা কী করব? ভাগ করব। তাহলে এখানে আমরা বলতে পারি যে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তো আচ্ছা দেখো ভাগ করি। তো ভাগ কিভাবে করতে হবে? দেখো এখানে 1 নাম্বার সমীকরণের একটা বাম পক্ষ আছে, এটা হচ্ছে বাম পক্ষ।
আর 2 নম্বর সমীকরণের এটা হচ্ছে বামপক্ষ। তো 2 নম্বর সমীকরণের বামপক্ষকে 1 নম্বর সমীকরণের বামপক্ষ দ্বারা ভাগ করতে হবে। তো অতএব 2 নম্বর সমীকরণের বামপক্ষ পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2 ভাগ হচ্ছে 1 নম্বর সমীকরণের বামপক্ষ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, এর উপরে পাওয়ার নেই, সমান হচ্ছে 2 নম্বর সমীকরণে কত আছে 20,280কে ভাগ করব আমরা 1 নম্বর সমীকরণের ডান পক্ষ 19,500 দ্বারা। তো 20,280 ভাগ হচ্ছে 19,500। তো দেখো এখানে ভাগ অবস্থায় পি আর পি লব হর কাটা যায়, তাহলে এখানে থাকে কত, থাকে হচ্ছে উপরে 1 প্লাস আর পাওয়ার স্কোয়ার বাই 1 প্লাস আর সমান হচ্ছে 20,280কে 19,500 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1.04। তো তোমরা ক্যালকুলেটারে একটু ভাগ করে দেখে নিতে পারো। তো দেখো আমি একটু যাচাই করে তোমাদের দেখিয়ে দিই। 20,280 ভাগ হচ্ছে 19,500, তো ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.04। তো এটা হচ্ছে আমাদের 20,280কে 19,500 দ্বারা ভাগ করে ভাগফল। তো দেখো এখানে আরেকটা বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে এখানে 1 প্লাস আর পাওয়ার 2 আছে। তো 2 থাকা মানে কি 1 প্লাস আর 2 বার গুণ অবস্থায় আছে, তো আমরা এটা 2 বার লিখে নিতে পারি। 1 প্লাস আর একবার, 1 প্লাস আর একবার, 2 বার, আর নিচে এসে হরে থাকছে 1 প্লাস আর সমান 1.04। তো দেখো লব হর ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে 1 প্লাস আর এর সাথে মিলে আছে 1 প্লাস আর, একটা যে কোনো একটা কেটে দিলেই হলো। তাহলে এখানে থাকে কত 1 প্লাস আর থাকে, সমান হচ্ছে 1.04। তো দেখো এখানে মান আমাদের এটা রেখে দিলেও হবে। তো গ নাম্বারে আমাদের এখানে মুনাফার হার লাগবে, তো এর জন্য আমরা আর এর মান মুনাফার হারটা বের করে দিই। তো বা আর সমান কত হবে 1.04 প্লাস 1 পক্ষান্তর করলে পাবো আমরা -1 পাবো। আর সমান তাহলে 1 আমরা বাদ দেব 1.04 থেকে, তাহলে আমরা পাবো 0.04। তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আরকে যদি প্রশ্ন করে বা আমরা মুনাফার হার যদি বের করি তাহলে 100 দ্বারা কী করতে হয়, গুণ করতে হয়। তো এর পূর্বে আমরা দেখেছিলাম যে হলো যদি পার্সেন্টটা আমরা সরাইয়া দিই সেক্ষেত্রে 100 দ্বারা ভাগ করতে হয়, আর যদি আমরা পার্সেন্ট তৈরি করি তো সেই ক্ষেত্রে 100 দ্বারা গুণ করতে হয়। তো আমরা এখানে 100 দ্বারা গুণ করলাম, গুণ করে আমরা পার্সেন্ট তৈরি করব। তো অতএব আর সমান আমরা পাচ্ছি হলো 4%। তো এটা হচ্ছে আর এর মান। এই মানটা আমাদের গ নাম্বারে একটু প্রয়োজন হবে, তো সেই ক্ষেত্রে আমরা আর এর মানটা বের করে নিলাম। তো এখানে আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, দেখো এখানে 1 প্লাস আর এই মানটা আমাদের একটু এখনই কাজে লাগাবো। তো এই মানটা নিয়ে কাজ করব আমরা। তো দেখো এখানে 1 প্লাস আর সমান হচ্ছে 1.04। এটা হলো আমরা এই যে 1 নাম্বার যে সমীকরণটা আছে এই 1 নাম্বার সমীকরণে বসাবো, বসাইলে আমরা মূলধনটা কিন্তু পেয়ে যাব। তো দেখো এখানে আমরা এভাবে বলি 1 নাম্বার সমীকরণে 1 প্লাস আর সমান 1.04 বসাই। তাহলে এখানে 1 নাম্বার সমীকরণটা কী ছিল, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 1 ছিল, তো 1 দেওয়ার দরকার নেই। এরপর ছিল এখানে 19,500 ছিল 1 নাম্বার সমীকরণে। তো এখানে পি আছে, পি থাক, ইন্টু 1 প্লাস আর এর একটা মান আছে, মান কত এই যে দেখো 1 প্লাস আর এর মান হচ্ছে কত 1.04। তো এখানে 1 প্লাস আর না লিখে তার মান 1.04 লিখব, সমান 19,500।
তাহলে খালি পি সমান কত হবে? খালি পি সমান 19,500 ভাগ হচ্ছে এই যে 1.04, 1.04। অতএব পি সমান, অর্থাৎ আমরা মূলধন কত পাবো? তো 19,500কে 1.04 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে মূলধন। 19,500 ভাগ হচ্ছে 1.04। এই তো দেখো মূলধন পেয়ে গেলাম 18,750। 18,750, তাহলে এটা হচ্ছে 18,750 টাকা। পি সমান মূলধন 18,750 টাকা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা মূলধন কত ধরেছিলাম? মূলধন ধরেছিলাম হচ্ছে পি টাকা। এই যে মনে করি মূলধন পি টাকা, তার মানে পি এর মান যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের মূলধন। তো এখানে আমরা পি এর মান কত বের করলাম? পি এর মান বের করলাম 18,750 টাকা। তো এটাই উত্তর। তাহলে আমরা বলতে পারি উত্তর মূলধন 18,750 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। তো গ নাম্বার প্রশ্নটি সমাধান করার পূর্বে আমরা একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে গ নাম্বারে মুনাফার হার চাইছে। তো হার কত পার্সেন্ট? 4%। এই হারটা নিব। আর মূলধনও প্রয়োজন হবে। মূলধন হচ্ছে 18,750 টাকা, এটা প্রয়োজন হবে। তো এই দুটো আমাদের এখানে গ নাম্বারে নিতে হবে। তো দেখো এখানে গ নাম্বারে কি বলা হয়েছে, একই হারে উক্ত মূলধনের জন্য। উক্ত মূলধন বলতে কত বোঝায়? ওই যে আমরা খ নাম্বারে যেটা 18,750 টাকা পাইলাম, সেই মূলধনের কথা বলা হয়েছে। 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমরা ওই একই হার বলতে বোঝাইলো ওই 4% হারের যে মুনাফার হারটা ছিল সেই মুনাফার হারটাকে বোঝানো হয়েছে। এখানে হার হচ্ছে 4%, যা আমরা খ নাম্বারে পেয়েছি, এবং উক্ত মূলধনের, তার মানে মূলধনটা 18,750 টাকা নিয়ে কাজ করতে হবে। তো 3 বছরে আমরা সরল মুনাফা নির্ণয় করব আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে তার পার্থক্যটা বের করব। খ নাম্বার হতে প্রাপ্ত মূলধন পি সমান 18,750 টাকা এবং মুনাফার হার আর সমান 4%। তো এখানে সময় কত সেটা গ নাম্বারেই দেওয়া আছে। তো এখানে আমরা বলতে পারি যে দেওয়া আছে সময় এন সমান 3 বছর দেওয়া আছে, যা 3 বছরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো দেখো এখন আমরা এই তথ্যগুলো ব্যবহার করেই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র অ্যাপ্লাই করে সে মুনাফাটা নির্ণয় করি। তো অতএব সরল মুনাফা আই সমান পি আর এন। তাহলে পি সমান কত? পি সমান হচ্ছে আসল। তো আসল কত টাকা? 18,750 টাকা। 18,750 গুণন আর মানে কি? শতকরা হার। তো শতকরা হার বলতে এই যে 4% দেওয়া আছে, তো 4 বাই এই পার্সেন্টটা সরানোর জন্য 100 দ্বারা ভাগ করব। 100 গুণ এন মানে কি? সময়। তো সময় কত? সময় হচ্ছে 3 বছর। তো এবার 100 দ্বারা 18,750কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 187.5 পাবো। তো নিচে কিছু থাকে না আর। এখন লবে হচ্ছে 187.5 গুণ 4 গুণ 3। তো একটা আমরা গুণ করে দিলে এখন আমরা সরল মুনাফাটা পেয়ে যাব। 187.5 গুণ 4 গুণ 3। তো দেখো একটা আমরা গুণ করি।
187.5 গুণ হচ্ছে 4 গুণ 3, 2250 টাকা পাই আমরা সরল মুনাফা। 2250 টাকা, এটা হচ্ছে আমাদের কি সরল মুনাফা। তো এবার কি বের করতে হবে? এবার আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান, সি মানে কি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটা বাদ দিলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তো সি সমান আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এর থেকে বাদ দেব কি প্রারম্ভিক মূলধন পি। তো পি এর মান কত? এখানে পি এর মান মানে কি, পি মানে আসল বা প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধন কত টাকা আছে? 18,750 টাকা আছে। এই 18,750 টাকা নিব এখন। 18,750 ইন্টু 1 প্লাস আর, আর মানে কি শতকরা হার। তো হার কত ছিল? হার ছিল যে 4%, ওই একই হার বলা হয়েছে, তার জন্য এখানে 4/%টা সরানোর জন্য 100 দ্বারা ভাগ করব। আর পাওয়ার এন, এন মানে কি সময়, সময় হচ্ছে কত বছর ছিল? 3 বছর ছিল, এই যে, তাহলে এখানে আমরা 3 দিয়ে দেব। আর এখানে মাইনাস পি মানে আসল 18,750 টাকা, এটা বাদ করব। বাদ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তা আচ্ছা, এবার 18,750 থাক ইন্টু এই যে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে সেটার কাজ করতে হবে। তো দেখো এখানে লব হর অবস্থায় আছে, তো হরের লসাগু আমরা 100 নিব। তো এখানকার 100 দ্বারা এই 1কে গুণ করলে আমরা পাবো 100, প্লাস আছে প্লাস, আবার 100 দ্বারা এই 100কে ভাগ করলে 100 কাটা যায়, থাকে কত? 1, 1 দ্বারা 4কে গুণ করলে 4 1 করতে 4, আর উপরে পাওয়ার 3 আছে 3, মাইনাস 18,750 টাকা। 18,750 আছে, এটা থেকে দাও, থেকে যাক। এরপর আমরা কি করতে পারি? এই দেখো 100 আর 4 এটা যোগ করতে হবে, তাহলে আমরা পাবো 104/100। আর এর উপরে পাওয়ার কত আছে? 3 আছে, তো 3টা আমরা দিয়ে দিলাম, মাইনাস 18,750। 18,750 গুণ, এখানে এক কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এই যে 104কে 100 দ্বারা ভাগ করব। তো 104কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? দেখো 104 ভাগ হচ্ছে 100, তাহলে পাবো হচ্ছে 1.04। আর এর উপরে পাওয়ার কত আছে? 3 আছে, মাইনাস 18,750। 18,750 এটা রেখে দিই, গুণ 1.04, তার উপর পাওয়ার কত আছে? 3 আছে। তো এখানে আমরা একটা পাওয়ারের কাজ করব। তো পাওয়ারের কাজটা কিভাবে করতে হয়? তো দেখো এখানে 1.04 আগে উঠিয়ে নাও, নেওয়ার পরে যে এই পাওয়ারটা দেবে, দেওয়ার পরে কত আছে? পাওয়ার 3 থাকলে 3 দেবে, 2 থাকলে 2 দেবে। তো 3 আছে, এখানে আমরা 3 দেব। তাহলে কত হচ্ছে? 1.124864 মাইনাস 18,750। তো এবার এই দুইটা গুণ করি আমরা, তাহলে গুণ 18,750, এটা গুণ করে দেব। গুণ করলে আমরা পাচ্ছি হলো 21,091.2। এর থেকে আবার বাদ দিতে হবে কত? 18,750 টাকা বাদ দিতে হবে। তো দেখো বাদ দিয়ে দিই, মাইনাস 18,750, এটা বাদ দিলাম। বাদ দিলে পাচ্ছে হলো 2341.2 টাকা। তো এটাই হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম এবং সরল মুনাফা পাইলাম। তো সরল মুনাফা কত পাইছি আমরা? সরল মুনাফা পাইছি হলো এই যে দেখো 2250 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা পাইছি হলো 2341 টাকা 2 পয়সা।
বা 0.2 মানে 20 পয়সা ধরা যায়। তো এটা পাইছি আমরা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো এখন আমরা দুই মুনাফার পার্থক্য এখানে বের করতে বলছে। তো উভয় মুনাফা বা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লিখতে পারি। তো দেখো এখানে পার্থক্যটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে চক্রবৃদ্ধি মুনাফাটা বড়। কত আছে এখানে? 2341.2। এর থেকে আমরা বাদ দেব কোনটা? এই যে 2250 এটা বাদ দেব। বাদ দিলে দুই মুনাফার পার্থক্যটাই আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা 2250 বাদ দিই, মাইনাস হচ্ছে 2250 বাদ দিলে পাচ্ছি হলো 91.2। তো এই মুনাফাটাই পাচ্ছি। তো এটাই হলো উত্তর। লিখতে পারো এখানে, আমি সংক্ষেপে এখানে দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 13 নম্বর সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।